বিয়ের ৭ মাস কেটে গেছে, কিন্তু সেই স্বপ্নময় জীবনের জায়গায় এখন একাকিত্ব, নিঃসঙ্গতা আর একরাশ অজানা ভাবনার ছায়ায় এসে থেকে আছে আমার শ্বশুরবাড়ির চারপাশ। আমি জানতাম না বিয়ের অল্প কিছুদিন পরেই আমার স্বামী বিদেশ চলে যাবে। জানলে হয়তো আমি এই বিয়েটা করতাম না, কারণ এই বাড়িতে শ্বশুর শাশুড়ি কেউ নেই, নেই কোনো আত্মীয় স্বজনের আনাগোনা, কেবল আমি আর ঘরের দেয়ালে ঝুলে থাকা কিছু প্রেমের হাসি। স্বামী যখন জানালো সে বিদেশ যাবে এবং আমায় একা রেখে যাবে এই নির্জন বাড়িতে, তখন আমার খুব ভয় হয়েছিল। আমি তাকে বলেছিলাম, ছোটখাটো একটা ব্যবসা শুরু করো, তুমি যদি আমার পাশে না থাকো তাহলে এই বাড়িতে আর তো কেউ নেই, কিভাবে থাকব? কিন্তু সে একগুঁয়ে ছিল, বলল এই দেশে কষ্ট করে বড় কিছু করা যায় না, আমি বিদেশে গেলে অনেক ইনকাম করতে পারবো, আমাদের ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। ঠিক হয়ে গেল। আমার স্বামী যাবার ৩ দিন আগে তুহিন আমাদের বাড়িতে চলে এলো, হালকা ব্যাগ, মিখেতা আর চোখে কিছুটা কৌতূহল, কিছুটা দায়িত্ববোধ নিয়ে সে ঢুকল বাড়িতে। আমাকে দেখে বলল, আপু আমি আছি, তুমি কোনো চিন্তা করো না, দুলাভাই যাক, তুমি চিন্তা করো না, বাজার করা থেকে শুরু করে ঘরের সব কিছু আমি সামলাবো, তুমি শুধু আমাকে বল কি দরকার। আমি তার এই আত্মবিশ্বাস দেখে অবাক হয়ে গিয়েছিলাম, আর একটু হাফ ছেড়ে বেঁচেছিলাম। তারপর ৩ দিনের মধ্যেই আমার স্বামী বিদেশ চলে গেল। ভোরবেলা বাসস্ট্যান্ডে ওকে বিদায় দিয়ে এসে আমি আর তুহিন পাশাপাশি হাঁটছিলাম, যেন জীবনের নতুন এক অধ্যায় শুরু হচ্ছে। প্রথম ২-৩ দিন সবকিছু বেশ স্বাভাবিক লাগছিল। তুহিন নিয়ম করে স্কুলে যায়, এসে আমার জন্য কিছু বাজার করে আনে, ঘরের কাজেও সাহায্য করে। ওর মধ্যে একটা পরিণত ভাব আমি খেয়াল করছিলাম, যদিও সে ছোট, তবু যেন কথাবার্তায় একটা নির্ভরতা ছিল। কিন্তু তারপর ধীরে ধীরে কিছু ছোটখাটো অদ্ভুত জিনিস খেয়াল করতে থাকলাম, যেগুলো শুরুতে গুরুত্ব দিইনি। যেমন ঘরের দরজাগুলো একটু খোলা থেকে যায়, আমার ব্যবহৃত জিনিস এক জায়গার জিনিস অন্য জায়গায় রাখা, একটু এদিক ওদিক, কিংবা তুহিন মাঝে মাঝে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে আমার দিকে। আমি ভাবি ও তো ছোট ভাই, হয়তো কল্পনায় কিছু ভাবছে বা হয়তো কেবল চিন্তিত হয়ে আছে, কিন্তু আমার মনে এক অজানা অস্বস্তি বাসা বাঁধছিল, যা আমি ঠিক ধরতে পারছিলাম না। হয়তো নতুন নতুন বাড়িতে আসার জন্য। কিন্তু একদিন এমন কিছু ঘটল যেটা আমাকে বাধ্য করল ভাবতে, তুহিনের এই বাড়িতে আসা কি শুধু আমার দেখাশোনা করার জন্য, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো অদৃশ্য রহস্য? স্বামী যখন বিদেশ বাড়ি জমালো, তখন মনের ভেতরটা এক অদ্ভুত শূন্যতায় ডুবে গেল, যেমন কেউ হঠাৎ পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নেয়। বাড়ির প্রতিটি দেয়ালে, জানালায়, এমনকি রান্নাঘরের টিনের ছাদের শব্দেও নিঃসঙ্গতার ছায়া বসেছিল। কিন্তু তুহিন ছিল বলে সাহস পেয়েছিলাম, কারণ ও বলেছিল, আপু তুমি একা নাও, এই বাড়িতে আমি আছি, যতদিন দুলাভাই না আসে আমি এই বাড়িতেই থাকব। আমি ওর কথায় ভরসা পেয়েছিলাম, স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলাম, ক্লাস 9-এ। ওরও নতুন যাত্রা শুরু হয়েছিল। দিনে স্কুল, বিকালে বাজার, আর রাতে বই নিয়ে বসে পড়া, সবকিছু বেশ নিয়মমাফিক চলছিল। কিন্তু কদিন না যেতেই একটা অদ্ভুত পরিবর্তন চোখে পড়ল। তুহিনের কথাবার্তা কেমন যেন গম্ভীর হয়ে গেল, ওর চোখে মুখে ছিল এক ধরনের অস্বস্তি, চিন্তার ছাপ। একদিন হঠাৎ সে বলল, আপু আমি তো আসলে শুধু দুলাভাই যাওয়ার সময় তোমাকে সাহস দিতে এসেছিলাম, যাতে তোমার কোনো চিন্তা না হয়। এখন তো উনি চলে গেছেন, আমি বাড়ি চলে যাই। আমি থমকে গিয়ে বললাম, তুই তো নিজেই বলেছিলি যতদিন দুলাভাই আসবে না ততদিন তুই থাকবি, এই বাড়ির খেয়াল রাখবি, এখন হঠাৎ করে চলে যেতে চাস কেন? তুহিন একটু চুপ করে রইল, তারপর বলল, আপু সত্যি বলতে এই বাড়িটা আমার ভালো লাগছে না, কেমন যেন অস্বাভাবিক লাগে, একা একা মনে হয়, মাঝে মাঝে মনে হয় কেউ যেন তাকিয়ে আছে, বা ঘরের বাতাস ভারী হয়ে যায়। আমি ওর দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম, তুই কি ভয় পাচ্ছিস? তুহিন বলল, ভয় না, কিন্তু একটা অস্বস্তি হয়, যেন সব কিছু খুব নিঃশব্দ আর অচেনা হয়ে গেছে। তাছাড়া দুলাভাই তো নেই, তুমি একা আছো। আমি তাকে বললাম, দেখ তুহিন, আমি তো তোকে বলেছি তুই থাক, আর তুই থাকলে আমার ভালো হয়, তুই যদি এই বাড়িতে না থাকিস তাহলে এই বাড়ির দেখাশোনা কে রাখবে? তুহিন খানিকক্ষণ চুপ থেকে বলল, আপু আমি থাকব, তবে আমার একটা কথা রাখতে হবে। আমি হেসে বললাম, বল কি চাই? ওর মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল, বলল, তুমি সেটা আমাকে কখনো দেবে না। আমি অবাক হয়ে বললাম, তুই চাইবি আর আমি না দিব, এটা কি হয়? সে বলল, তাহলে শোনো, আমি এখনই বলবো না, পরে বলবো। আমি হেসে বললাম, আচ্ছা পরে বলিস। এরপর কিছুদিন সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু আমি মনে মনে ভাবছিলাম তুহিন কিছু একটা মনে লুকিয়ে রেখেছে। মাঝে মাঝে রাতে আমি রান্নাঘরে পানি নিতে যাই, দেখি সে জেগে বসে আছে, আবার কখনো দেখি জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে, যদিও বাইরে তেমন কিছুই নেই। একদিন আমি জানতে চাইলাম, তুই রাতে এত জাগিস কেন?
তুহিন একটু চমকে গিয়ে বলল, ঘুম আসছিল না আপু। আমি আর কিছু বলিনি, কিন্তু এরপর একটা দিন এলো যেদিনও আমার মুখোমুখি হয়ে বসল এবং বলল, আপু তুমি বলেছিলে আমার কথা রাখবে, তাই না? আমি বললাম, হ্যাঁ বল। ও বলল, তুমি আগে কথা দাও, রাগ করবে না। আমি একটু অবাক হলেও বললাম, আচ্ছা রাগ করব না। তখনও বলল, তুমি দুলাভাইকে অনেক ভালোবাসো, তাই না? প্রশ্নটা শুনে আমি একটু থমকে গেলাম। তারপর বললাম, হ্যাঁ, স্বামীকে তো ভালোবাসতেই হয়। তুহিন মাথা নিচু করে বলল, আমি জানি তুমি আমাকে সবসময় একজন আপনজনের মতোই দেখো, কিন্তু আমি একাই বাড়িতে থাকতে থাকতে অনেক বিষয় নিয়ে দ্বিধায় পড়ে গেছি, যেগুলো হয়তো ঠিক না, কিন্তু আমি চাইলেও ধারণা থেকে নিজেকে সরাতে পারছি না। আমি গম্ভীরভাবে বললাম, তুই এখনই নিজেকে সামলে নে। তুই তো আমার ছোট ভাইয়ের মতো, আমাদের সম্পর্ক পবিত্র। তুই তো আমাকে ভুলভাবে ভাবতে পারিস না। তুহিন মাথা নিচু করে চোখ মুছল, বলল, আমি চেষ্টা করছি নিজেকে সামলাতে। মাঝে মাঝে দুলাভাইয়ের ঘরটা দেখে খুব শূন্য লাগে। আমি ওর পাশে বসে বললাম, দেখ তুহিন, আমাদের সম্পর্ক যেন সবসময় বিশ্বাস আর সম্মানের থাকে, এটাই সবচেয়ে জরুরি। সেদিন রাতটা সে নিজের ঘরে একা কাটালো। পরদিন আমি দেখলাম সে খুব নীরব হয়ে গেছে। স্কুলে গেলেও চুপচাপ, আমার সাথেও কম কথা বলে। বুঝতে পারছিলাম ওর মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব চলছে, কিন্তু আমি বুঝতে পারছি না তার মানসিকতা কি। তবে একদিন হঠাৎ সে আমার সামনে একটা পুরনো চিঠি নিয়ে এলো। বলল, আপু এই চিঠিটা আমি তোমার আলমারির নিচে পেয়েছি। আমি অবাক হয়ে চিঠিটা খুললাম। সেটা আমার শ্বশুরের লেখা, যেখানে লেখা ছিল, এই বাড়িতে একটি পুরনো অভিশাপ আছে, যা প্রতি পুরুষ প্রজন্মে ফিরে আসে। এই ঘরের কেউ দীর্ঘদিন একা থাকতে পারে না। কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, যা মানসিকভাবে দুর্বল করে ফেলে। আমি চিঠিটা পড়ে কেঁপে উঠলাম। তুহিন বলল, আপু আমি হয়তো তাই আজকাল অস্বাভাবিকভাবে ভাবছি। এসব হয়তো আমার নিজের ইচ্ছা নয়, বরং এই পরিবেশের প্রভাব। তখন আমি ওকে বললাম, তুই দোয়া পড়বি, মন শক্তি রাখবি। আমি তোকে কখনো একা ছেড়ে দিতে পারি না। সেই মুহূর্তে ভাবলাম, তুহিনের কথার পেছনে হয়তো শুধু মানসিক দ্বন্দ্ব নয়, এই বাড়ির এক গভীর রহস্য জড়িত। সেদিন সন্ধেবেলায় স্কুল থেকে ফিরে তুহিন সরাসরি নিজের ঘরে চলে গেল। প্রতিদিন যেমন হাসি খুশি ছিল, স্কুলের গল্প শোনায়, সেদিন তার কিছুই ছিল না। দরজা খোলা রেখেই সে বিছানায় শুয়ে পড়েছিল। আমি তখন রান্নাঘরে নাস্তা বানাচ্ছিলাম। হঠাৎ মনে হলো, আজ যেন অদ্ভুত একটা নীরবতা পুরো বাড়ি জুড়ে, কেমন যেন থমথমে। আমি ওর ঘরের দরজায় দাঁড়িয়ে বললাম, তুহিন কিরে, আজকে এত চুপচাপ কেন? শরীর খারাপ লাগছে? তুহিন চোখ বন্ধ করে হালকা স্বরে বলল, হ্যাঁ আপু, শরীরটা খুব খারাপ লাগছে, বিশেষ করে মাথাটা ভয়ানক ব্যথা করছে। আমি বললাম, চিন্তা করিস না, আমি তো আছি, একটু মাথায় মালিশ করে দেই, ওষুধ দেই, সব ঠিক হয়ে যাবে। ও কিছু বলেনি, চোখ বন্ধ রেখেই কেমন যেন স্থির হয়ে রইল। আমি আলমারি থেকে মাথা বোধার ওষুধ বের করে এনে এক গ্লাস পানি দিলাম। তুহিন না বলে সেটা খেয়ে নিল। আমি বুঝতে পারলাম ওর সঙ্গে কোনো মানসিক চাপ লুকিয়ে আছে ওর মনের ভেতরে। তুহিন বলল, জানো, মাঝে মাঝে মনে হয় আমার মাথার ভেতর খুব ভারী হয়ে যায়, শুধু ব্যথা না, যেন কেউ ভিতর থেকে ডাকছে, অচেনা এক কণ্ঠস্বর। আমি অবাক হলাম, মানে তুই কাকে বলতে চাচ্ছিস? তুহিন চোখ না খুলে বলল, বুঝাতে পারি না, আমি ঠিক জানিও না কে। তবে রাতে ঘুম ভেঙে দেখি দরজা খোলা থাকে, জানালা থেকে বাতাস ঢোকে, আর মনে হয় কেউ ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে বললাম, তুই এসব কি বলছিস? তুহিন কারো পায়ের শব্দ, ছায়া বা এমন কিছু কি তুই দেখেছিস? তুহিন চোখ খুলে বলল, না আমি দেখিনি, কিন্তু মনে মনে ভাবি, কেমন যেন একটা ছায়া অন্ধকারে দাঁড়িয়ে থেকে তাকিয়ে থাকে। এমনও হয় যেন কেউ আমার নাম ধরে ডাকছে। তখন ঘুম ভেঙে যায়। আমি চুপ করে গেলাম। এরকম কথা আগে সে কখনো বলেনি। মনে মনে ভাবলাম, হয়তো তুহিনের মাথায় কোনো ভয়ের ছাপ কাজ করছে, অথবা পড়ালেখার চাপ, বাড়ির নিঃসঙ্গ পরিবেশ, এসবই ওর মানসিক অবস্থায় প্রভাব ফেলছে। তারপর আবার মনে পড়ে গেল, তুহিন তো বলেছিল কিছু একটা বলবে আমাকে, যেটা এখনও বলেনি। আমি জিজ্ঞেস করলাম, তুহিন শোনো, তুই তো সেদিন বলেছিলি যে আমার সঙ্গে একটা কথা বলবি, যেটা খুব গুরুত্বপূর্ণ। আমি এখনও শুনিনি, তুই বলিসনি কেন? তুহিন চোখ সরিয়ে জানালার দিকে তাকালো, বলল, সময় হলে বলবো আপু, এখন বললে হয়তো তুমি বুঝবে না। আমি বললাম, আমি তো তোকে কথা দিয়েছিলাম, রাগ করব না, তুই চাইলেই বলতে পারিস। তুহিন মাথা নিচু করে বলল, তোমার বিশ্বাস হারিয়ে ফেলতে চাই না আপু, সেই কারণেই বলিনি এখনো। এক ভাই বোনের অটুট বন্ধন, যেখানে ভালোবাসার বোঝাপড়াই ছিল সবচেয়ে বড় অস্ত্র। জীবনের যে কোনো ঝড়কে আমরা একসাথে মোকাবেলা করব, কারণ আমরা পরিবার। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করলাম। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।